সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। মৌম আজ ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছে। নামাজ পড়ে চটজলদি নিচে চলে আসে। রান্নাঘরে উকি দিয়ে দেখে সেলিনা আপা তরকারি করছে, মিনা ডিম ভাজি করছেন আর রুটি বেলছেন। মোম পাশে গিয়ে দাঁড়ায়। মোমকে দেখে মিনার ঠোঁটে হাসি ফুটে ওঠে। বাটিতে ডিম ভাজি নামিয়ে মিনা বললেন, এত সকালে উঠে পড়েছো কেন? আর একটু ঘুমিয়ে নিতে। আমি তো সকালে ঘুম থেকে উঠতে পারি। গ্রামে থাকতে মা প্রতিদিন ডেকে তুলতো। কালকে ক্লান্ত ছিলাম বলে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। উঠছো, ভালো করছো। ও বাসায় যাওয়ার পর থেকে সকালেই ঘুম থেকে উঠতে হবে। মোম বুঝতে না পেরে বলল, কোন বাসায় মা? কোথায় যাব আমি? দেখছো, একদম ভুলে গিয়েছিলাম, তোমাকে তো বলাই হয়নি। আজকে আগুন তার নিজস্ব ফ্ল্যাটে চলে যাবে। কলেজে যাওয়ার সুবিধার্থে সে ফ্ল্যাট নিয়েছে কলেজের কাছাকাছি। আইমানের ভার্সিটিও সেখানেই। দুই ভাই থাকতো ওই বাসায়, তবে আজ থেকে তুমি আর আগুন থাকবে সেখানে। মোম কিছু বলল না। চুলায় তাওয়ার মধ্যে রুটিগুলো সেক দেওয়ার সময় কেমন ফুলে উঠেছে সেগুলোই মন দিয়ে দেখছে। মিনা পুনরায় বললেন, শোনো মম, তুমি আগুনের বউ, তার ভালো মন্দ খেয়াল রাখতে হবে তোমাকে। আগুন প্রতিদিন কলেজে যাওয়ার আগে সকাল সকাল ঘুম থেকে উঠে যাবে, রান্নাঘরে গিয়ে সকালে আগুনের জন্য নাস্তা তৈরি করবে। দেরি করলে চলবে না, নয়তো না খেয়ে আগুনকে কলেজ যেতে হবে। তোমার স্বামী না খেয়ে চলে যাবে, তুমি নিশ্চয় সেটা চাইবে না। জানি তুমি খুব ছোট, হয়তো কাজকর্মে তেমনটা একটা পারো না, না পারলেও চেষ্টা করতে হবে। মনে থাকবে তো? জি মা, মনে থাকবে। আর আমি টুকটাক রান্না করতে পারি, ঘরও সুন্দর করে গোছাতে পারি। আর যেগুলো জানি না সেগুলো না হয় আপনার থেকে শিখে নেব। মোমের কথায় মিনার অধরে হাসির রেখা দেখা গেল। কফি বানানোর জন্য চুলায় গরম পানি বসিয়ে দিয়ে মোমের মাথায় স্নেহময় হাত রেখে বললেন, শুনে খুশি হলাম আমি। ময়ূরী, মাঝে মাঝেই যাব তোমাদের কাছে। একদম মন খারাপ করবে না। আগুন কলেজে চলে গেলে ফোন করে আমাদের সাথে কথা বলবে, দেখবে ভালো লাগবে তোমার। মোম বিনিময় কিঞ্চিত হাসল। মোমের ভীষণ নার্ভাস লাগছে। এই গুরু গম্ভীর লোকটার সাথে এখন থেকে তাকে একা বাসায় থাকতে হবে। হাই তুলতে তুলতে রান্নাঘরে প্রবেশ করলো ময়ূরী। মোমকে দাঁড়িয়ে থাকতে দেখে তার পেছনে দাঁড়িয়ে এক হাতে মোমের কাঁধ পেঁচিয়ে ধরে। ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি নিয়ে কথা বলছিলে তোমরা? আগুন ফ্ল্যাটে চলে যাবে, সেই কথাই বলছিলাম মমকে। ভাইয়া আজকে চলে যাবে? হ্যাঁ। ফট করে বলল, আমিও কাজ করতে চাই। আপনারা কাজ করছেন আর আমি দাঁড়িয়ে আছি। আমার ভালো লাগছে না। কি করতে হবে বলো? তোমাকে আমি করে দিচ্ছি। কিছু করতে হবে না। মিনা কফির মগে কফি ঢালতে ঢালতে মোমের উদ্দেশ্যে বললেন, এখন তোমাকে কিছুই করতে হবে না। রান্নার জন্য সব গোছানোই আছে। তুমি এক কাজ করো, তোমার যা যা জিনিসপত্র এখানে আছে সব কিছু গুছিয়ে নাও, কিছু যেন বাদ না থাকে। ওই বাসায় গিয়ে এটা ফেলে এসেছি, ওটা ফেলে এসেছি এসব যেন বলা না লাগে। বদমেজাজি আগুন রেগে যাবে, ভালো মতো চেক করে নিও। মোম মাথা নেড়ে সায় জানায়। মোমের হাতে কফির মগটা দিয়ে মিনা বললেন, কাজ করতে চাচ্ছিলে না, দিলাম কাজ। যাও, কফিটা আগুনকে দিয়ে আসো। মোম মাথা নিচু করে আছে। মিনা তাড়া দিয়ে বললেন, কি হলো, যাও। ময়ূরী দাঁত কেলিয়ে বলল, ভাবির মনে হয় লজ্জা লাগছে। ভাইয়ার সামনে গেলেই তো তাদের ভালোবাসার মুহূর্তগুলো মনে পড়ে যাবে। লজ্জায় গোলাপি হওয়ার উপক্রম অবস্থা হবে। সেই জন্য যেতেই যাচ্ছে না, তাই না ভাবি? মোম থতমত খায়, তাকায় ময়ূরীর দিকে। শাশুড়ি থেকে কফি নিয়ে বলল, জি আমি দিয়ে আসছি। মোম চলে গেল। মিনা মেয়েকে চোখ রাঙিয়ে শাসিয়ে বললেন, মেয়েটাকে জ্বালাতে ভালো লাগে। বাচ্চা মেয়েটা, তোর এসব ফুটহাট মজাতে ঘাবড়ে যেতে পারে, বোঝা উচিত তোর। ময়ূরী ঠোঁট ফুলিয়ে বলল, আরে রাগ করছো কেন মা? মেতে বলছি নাকি? রাগ করলে মনে মনে ভেবে নাও, আমি তো এমনিতেই বলেছি। হয়েছে হয়েছে, যা। আমার উঠেছে কি নাকি দেখ, না উঠলে ডেকে তোল ওকে। আজকে কি ভার্সিটি যাবে না জিজ্ঞেস করিস তো। ময়ূরী চলে যায় আয়মানকে ডাকতে। আয়মান কারোর সাথে ফোনে কথা বলছে। তার চোখ মুখ দেখে মনে হচ্ছে সে খুবই বিরক্ত। ফোনের ওপাশের মানুষটি রাগী কণ্ঠে বলল, তুমি আমাকে মিথ্যা বলছো, সত্যিকারও বলো লাবিবাকে। আয়মান ফোনের ওপাশের মানুষটিকে বোঝানোর স্বরে বলল, ওহো, তুমি আমাকে বিশ্বাস কেন করছো না? এই লাবিবা কেডা? আমি তাকে চিনি না, ট্রাস্ট মি জান।
মেয়েটা তো তোমার ব্যাপারে সব কিছু জানে। এক্সাম শেষে তাকে নিয়ে ঘুরতে গিয়েছিলে তুমি, সেই ছবিও আমাকে দেখিয়েছে। সহসা জিভ কাটে আয়মান, আমতা আমতা করে বলল, হ্যাঁ মনে পড়েছে, ও আমার খালার মেয়ে। খালার তো বোন হয়। কেন, কি হয়েছে? আমি তো জানি তোমার কোনো খালা নেই, বোনের মধ্যে তোমার মাই একা। আয়মান বলল বিপাকে, মেকি হাসি দিয়ে বলল, আজব তো, মায়ের আপন বোনই কি শুধু খালা হয়? অন্য কোনো সম্পর্কের মাধ্যমে খালা হওয়া যায় না? ফোনের অপর প্রান্তের মেয়েটি সন্ধিহান কণ্ঠে বলল, আচ্ছা মেনে নিলাম, তাহলে শিলাকে সেটা বলো। শিলা আমার চাচাতো বোন হয়। ময়মনা, আজকে তুমি এত প্রশ্ন কেন করছো? কি হয়েছে বলবে তো? মেয়েটি হতাশ কণ্ঠে বলল। আমি মাইশা। আয়মানও হতাশ কণ্ঠে জবাব দেয়, আসলে আমি অসুস্থ, তাই কি বলছি না বলছি কোনো কিছুই বোধগম্য হচ্ছে না। তুমি লাইনে থাকো, সুস্থ হয়ে কথা বলবো। ময়ূরী এসে লাস্ট কথাটা শুনেছে, কাছে এসে চিহ্নিত স্বরে জিজ্ঞাসা করলো, তুই অসুস্থ? একবারও তো কাউকে বলিসনি। আয়মান ময়ূরীর চুল টেনে দিয়ে বলল, অসুস্থ হলে তো বলবো নাকি? বলেই ওয়াশরুমে ঢুকে পড়ে। ময়ূরী বোকার মতো দাঁড়িয়ে থাকে, বোঝার চেষ্টা করছে, তবে কথাটা বোধগম্য হলো না। কথাটা তার মাথার উপর দিয়ে গেল। আগুন ড্রয়িং রুমের সোফায় বসে আছে, বসে বসে পরীক্ষার কিছু খাতা দেখছে। রাশেদও তার পাশে বসা, চায়ের কাপে বিস্কুট ডুবিয়ে খাচ্ছেন তিনি। ছেলের সাথে কথা বলছেন না, তাকাচ্ছেনও না তার দিকে, নিজের মতো করে খাচ্ছেন তিনি। আগুন ভ্রু কুঁচকে আর চোখে তাকায় বাবার দিকে। এত ভাব কিসের বুঝতে পারছে না সে। রাশেদ যা বলেছেন আগুন তো চুপচাপ সবটা মেনে নিয়েছে, তাহলে এমন করছেন কেন? নাকি যত সমস্যা শুধু তার বেলায়? মোম কফি নিয়ে আগুনের সামনে এসে দাঁড়ায়, কফির মগ তার নিকট এগিয়ে দিয়ে বলল, আপনার জন্য কফি নিয়ে এসেছি, মা পাঠিয়েছেন। মোমের কথায় আগুন মাথা তুলে তাকায় তার দিকে। মোম তার দিকে তাকিয়ে আছে। আগুন তাকাতেই চোখে চোখ পড়ে। মোম চট করে দৃষ্টি সরিয়ে মাথা নিচু করে কফি হাতে দাঁড়িয়ে থাকে। আগুন হাত বাড়িয়ে কফিটা নেয়। মোম কফি দিয়ে আর এক মুহূর্ত আগুনের সামনে থাকেনি, চলে আসে সেখান থেকে। রাশেদ চা শেষ করে সাইড থেকে রিমোট হাতে তুলে নেন। টিভিতে চ্যানেল পাল্টাতে পাল্টাতে রাশভারী কণ্ঠে বোঝানোর স্বরে বললেন, বিয়ে হওয়ার যে কতটা সুবিধা যতদিন যাবে সেটা তুমি তত গভীরভাবে বুঝতে পারবে। বিয়ে করতে চাচ্ছিলে না, মেয়ে ছোট বলে। দেখো ছোট মেয়েটা কত যত্ন নিয়ে তোমার জন্য কফি নিয়ে এসেছিল। বিয়ে না করলে এসব সম্ভব হতো না। একজন সঙ্গী থাকা মানে জীবনের অর্ধেক কষ্ট লাঘব হওয়া। সেই সঙ্গী যেই সঙ্গী খারাপ সময়েও তোমার হাতটা শক্ত করে ধরে রাখবে। বেছে বেছে খাঁটি সোনা এনে দিয়েছি তোমার জন্যে। সেটা তুমি আজকে বুঝতে না পারলেও ভবিষ্যতে ঠিকই বুঝতে পারবে। হয়তো তোমাদের বয়সের পার্থক্যটা অনেক। জীবনে ভালোবেসে দুজন মানুষ একসাথে থাকতে চাইলে বয়সটা ম্যাটার করে না। আগুন ভ্রু কুঁচকে তাকায়। কথাটা তাকে বাস্তবতা উপলব্ধি করানোর জন্য বলেছে, নাকি বাবা ভাবছেন যে মোমকে সে মেনে নেয়নি তাই খোঁচা দিয়ে কথা বললেন? বলতেই পারে, আগুনকে খোঁচা দিয়ে কথা বলার পুরনো অভ্যাস আছে তার। কোনো কারণ ছাড়াই লম্বা ভাষণ শোনাতে ওস্তাদ তিনি। এমনভাবে বলছেন যেন মোম তার জীবনে না আসলে সে কফি খেতে পারতো না। আশ্চর্য, রাশেদের কথা গায়ে মাখল না সে। চুপ করে হাতে থাকা কফিটা শেষ করে। রাশেদ টিভিতে নিউজ দেখায় মত্ত। কিছুক্ষণ পর মিনা এসে আগুনকে ডেকে যান, আগুনের রুমে যেতে বলে। আগুন নিজের রুমে এসে মিনাকে আপসেট মুখে দাঁড়িয়ে থাকতে দেখে। চিহ্নিত কণ্ঠে শুধালো, দেখেছো কেন? কিছু কি হয়েছে? মিনা ছেলের চোখের দিকে চেয়ে সিরিয়াস কণ্ঠে বললেন, তোর সাথে আমার গুরুত্বপূর্ণ কথা বলার আছে। বলো। আমি যা বলবো মন দিয়ে শুনবি, বোঝার চেষ্টা করবি, ঠিক আছে? আগুনের মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বললে কি এদের পেটের ভাত হজম হয় না? রাশেদের খোঁচা মারা কথা শোনার পর রাগটাও তরতর করে বেড়ে যাচ্ছে। নিজেকে শান্ত রাখতে চেয়েও পারছে না। নিজেকে সামলিয়ে কিঞ্চিত রাগী কণ্ঠে বলল, যা বলে সরাসরি বলো, হেয়ালিপনে ভালো লাগছে না মা। শোন বাবা, বিয়েটা যেভাবে হোক না কেন হয়েছে তো, মেয়েটাকে যত তাড়াতাড়ি সম্ভব মন থেকে মেনে নিয়ে নিজের সংসারটা গুছিয়ে নিস। আগুন ভ্রু কুঁচকে চোখ দুটো ছোট ছোট করে মায়ের দিকে তাকায়। হঠাৎ এসব কথা বলার কোনো কারণ সে বুঝতে পারছে না। এসব কথা কেন বলছো? তোমার মাথায় কি চলছে? ক্লিয়ারলি বলো তো। আমার কেন জানি মনে হচ্ছে তুই মমকে মেনে নিতে পারিসনি, মেয়েটার থেকে দূরে দূরে থাকিস। আমি লক্ষ্য করেছি মম যত সম্ভব তোর থেকে দূরে দূরে থাকার চেষ্টা করে। তুই কি ওকে তোর সাথে
দ্রুত রেখে চলতে বলেছিস? মমকে কি তোর পছন্দ হয়নি? মিনার কণ্ঠে ছটফট ভাব। মায়ের দিকে চেয়ে আগুন শান্ত কণ্ঠে বলে উঠল, আমি কেন মমকে আমার থেকে দূরে থাকতে বলবো? এখন এসব কথা বলে কি কোনো লাভ আছে মা? যা হওয়ার সেটা তো হয়ে গিয়েছে। আমি যদি এখন বলি মমকে আমার পছন্দ হয়নি, তুমি সেটা মেনে নেবে? এই পছন্দের কথাটা বিয়ের আগে তোমার আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল। তখন যেহেতু জিজ্ঞেস করনি, উল্টো বাবার হয়ে বিয়েতে রাজি হওয়ার জন্য বলেছ, তাহলে এখন বলো কোনো মানেই হয় না। মিনার বুক ধক করে উঠল। আগুনের যদি মোমকে পছন্দ না হয় মেয়েটার কি হবে? ভালো থাকতে পারবে না কেউই। রাশেদ জানতে পারলে আবার কোনো ঝামেলা বাঁধাবে ছেলের মাঝে। মিনা কাতর কণ্ঠে বললেন, এভাবে বলিস না বাবা, মেয়েটার কথা একবার ভাব। তুই যদি তার থেকে মুখ ফিরিয়ে নিস, মেয়েটা কোথায় যাবে? খলিল সাহেবকে আমরা কি জবাব দিব? মম কষ্টে আছে, জানতে পারে তিনি ভেঙে পড়বেন, তার বড় রকমের কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তার কথা একেবারও ভাববি না, এমনিতেই মানুষটা অসুস্থ। মিনার এতটা ব্যাকুলতা দেখে আগুনের খুব হাসি পাচ্ছে, আটকাতে চেয়েও পারল না। কণ্ঠ ফুঁড়ে মিটমিটিয়ে হাসিটা বের হয়েই আসলো। নিচের ঠোঁট কামড়ে কিঞ্চিত নিচু হয়ে দুহাতে মায়ের গলা জড়িয়ে ধরে বলল, রিল্যাক্স মা, এত উত্তেজিত হওয়ার স্বাস্থ্যের জন্য হানিকর। আমি কি বলেছি মমকে মেনে নিতে পারেনি? তাকে আমার পছন্দ হয়নি? মমকে পছন্দ না হওয়ার মতো কোনো কারণ নেই। মিষ্টি একটা মেয়ে, আমি মমকে মেনে নেওয়ার চেষ্টা করছি। একটু সময় দাও আমাকে, সময়ের সাথে সবটা ঠিক করে নেব, ট্রাস্ট মি। মিনার খুশিতে চোখ দুটো চকচক করে উঠল। ছেলের প্রতি তার অগাধ বিশ্বাস আছে। বাবা মা কষ্ট পাবে এমন কাজ আগুন করবে না। এ পর্যন্ত তাদের কোনো কথা সে অবজ্ঞা করেনি। শুধু তাদের কথা ভেবে মোমকে মেনে নেওয়ার চেষ্টা করবে এমন ছেলে আগুন নয়। সে অনেক স্মার্ট একজন ছেলে। আবেগ দিয়ে না, সে বিবেক দিয়ে যে কোনো কাজ করে এবং সিদ্ধান্ত নেয়। এজন্য ছেলেকে ভীষণ ভালোবাসেন তিনি। আগুন তার বড় আদরের। ছোট ছেলে তাকে তেমন পাত্তা দেয় না, নিজের মর্জি মতো চলে। তবে বড় ভাই বাবাকে অনেক মেনে চলে। বিয়ের মূল্য আগুন বোঝে। বয়সের পার্থক্যের জন্যই সে কিছুটা বেঁকে বসে আছে। তবে সত্যিই তো মোমকে অপছন্দ হওয়ার কোনো কারণ নেই। আগুনের কোনো মেয়েকে পছন্দও নেই, তাই শুধু শুধু চিন্তা করারও প্রয়োজন নেই। এখন সময়ের উপর সবটা ছেড়ে দেওয়া উচিত। ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, ভয় পাইয়েছিলি? এভাবে কেউ বলে? আগুন ফিচেল হেসে জবাব দেয়, তুমি তো পুরো কথা না শুনে অল্পতে হাইপার হয়ে যাও। বিশ্বাস রাখো মা, আমি তোমাদের নিরাশ করব না। মমকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করব। ছেলের কথায় মিনা মুচকি হাসেন। আগুন ফের বলল, আজকে তুই বাসে চলে যাব। এমন কি তার জিনিসপত্র নিয়ে এসছে? হ্যাঁ, তা মমকে সাথে নিবি না? এবার আগুনের মেজাজ সত্যি সত্যি খারাপ হলো। মায়ের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, এই এক কথার উত্তর দিতে আমি জাস্ট হাঁপিয়ে গিয়েছি। সেদিন তো বলেছি নিয়ে যাব। এমনের কথা কি এমনি এমনি জিজ্ঞেস করেছে? আমি নিতে না চাইলেও বাবা জোর করে মমকে আমার সাথে পাঠিয়ে দেবে। ওহ, তার মানে মম তোর সাথে যাচ্ছে, তাই তো? আগুন অসহায় চোখে মায়ের দিকে তাকায়। মা বলে রাগ দেখাতে চেয়েও পারছে না। তিরিক্ষি মেজাজ নিয়ে বলল, হুম হুম। আগুন মিনাকে রেখে রুম থেকে বেরিয়ে আসলো। ওনার সাথে এখন থাকা যাবে না। সে এক কথা ঘুরিয়ে ফিরিয়ে বারবার জিজ্ঞেস করবে। তার থেকে বরং বাবার সামনে বসে থাকা ঢের ভালো। আগুন নিজ মনে বিড়বিড় করে মিনার কথার প্রেক্ষিতে পুনরায় বলে উঠল, নিয়ে যাবো তো, ঘরে বাইরে শয়নে স্বপনে ওয়াশরুমে যেখানে যাই মমকে সাথে করে নিয়ে যাব। আগুন একটা ক্লাস নিয়ে এসে লাইব্রেরিতে বসে আছে। আপাতত তার ক্লাস নেই। 2 ঘন্টা গ্যাপের পর আরেকটা ক্লাস আছে। কলেজের কর্মরত এক দপ্তরি এসে তাকে পানি আর বিস্কুট দিয়ে গিয়েছে। আগুন পানি ছাড়া কিছুই খায়নি। বসে বসে একটা বই নিয়ে নাড়াচাড়া করছে। এমন সময় অপ্রত্যাশিত একটা মুখ ভেসে উঠল। নাইমা হাসি মুখে দাঁড়িয়ে আছে তার সামনে। আগুন ভ্রু কুঁচকে তাকায় তার দিকে। ও এখানে কি করছে? কোনো কিছুই বোধগম্য হলো না। নাইমা আগুনের পাশের চেয়ারটা টেনে বসে পড়ল। সাইড ব্যাগটা টেবিলের উপর রেখে আগুনের দিকে হাসি মুখে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলল, কি খবর শিকদার সাহেব, কেমন সারপ্রাইজ দিলাম? তুই এখানে কি করছিস? হসপিটালে যাস না? তুই আমাকে ইগনোর কেন করছিস বলতো? ফোন দিলে একটু কথা না বললেই তড়িঘড়ি করে কেটে দিস। তুই আমাকে যে টাইমে ফোন করিস সেটা কাল যে সঠিক সময় বলে তোর মনে হয়? নাইমা ন্যাকাস্বরে বলল, তো কি হয়েছে? তুই কি ডিস্টার্ব ফিল করছিস? আমি তোকে ফোন করব না তো কে করবে?
আগুন চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, যদি বলি হ্যাঁ ডিস্টার্ব ফিল করছে, তবু তো বেহায়ার মতো ফোন করা বন্ধ করবি না। আর তোর আমাকে ফোন করে খবর নেওয়ার কোনো কারণও দেখছি না। আমি এত কিছু জানি না, তোর সাথে কথা বলতে আমার ভালো লাগে। একদিন কথা না বললে নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। সেটা তোর সমস্যা, আমার নয়। তোর সাথে কথা বলতে আমার ভালো লাগে না, আমি একা থাকতে পছন্দ করি। তারপর তুই যেসব টাইমে ফোন করিস জাস্ট বিরক্তিকর। আগুনের কথায় নাইমার কোনো ভাবান্তর হলো না, বেশ মোহনীয় কণ্ঠে বলে উঠল, তোর একাকিত্ব গুছিয়ে দিতে চাই। আমি সারা জীবনের জন্য তোর একাকিত্ব দূর করে দিতে চাই। দিবি কি সেই সুযোগ? আগুন হাতে থাকা খোলা বইটা বন্ধ করে ফেলে। নাইমার দিকে ভ্রু কুঁচকে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল, হুটহাট আমার কলেজে চলে আসবে না। কলিগরা দেখলে বিষয়টা খারাপভাবে দেখবে। খোঁজ গল্প করার জন্য তোর কাছে অনেক সময় থাকলেও আমার কাছে নেই। ফ্রি থাকলে অন্য সময় গল্প করব। আমার একটা ক্লাস আছে, আমাকে যেতে হবে। তুই এখন আসতে পারিস। তোর ঠিক আমাকে কি মনে হয়? বাজারে কোনো সস্তা পণ্য? কেন এভাবে বারবার তোর কাছে ছুটে আসি তুই বুঝতে পারছিস না? আগুন বুঝেও না বোঝার ভান করে বলল, ঠিক কি মনে হওয়ার কথা বলছিস? তাছাড়া তুই আমার ফ্রেন্ড। একজন ফ্রেন্ডের সাথে দেখা করতেই পারে। তোর মতো আরও অনেকজন মেয়ে ফ্রেন্ড আছে আমার। নাইমার কিছু কড়া কথা শোনাতে ইচ্ছে করলো, নিজেকে সামলে ঠোঁটে হাসি বজায় রেখে বলল, বাদ দে। তা শুনলাম তোদের কলেজ থেকে নাকি কিছু দিনের জন্য একটা গেট টুগেদারের আয়োজন করা হবে। বলতে গেলে বড়সড় একটা পার্টির আয়োজন করা হবে। কলেজে সকল টিচার্সরা থাকবেন মেবি। তুইও কি তাদের সাথে অ্যাটেন্ড করবি? তারা যেখানে যাবে তুইও কি যাবি? আমি যাবো বা না যাবো সেটা জেনে তোর কি কাজ? তুই তো সেখানে যেতে পারবি না, কোনো ফ্রেন্ড অ্যালাউড না। জাস্ট বউ থাকলে তাকে নিয়ে যাবে। জেনে কি কাজ সেটা আমারটা আমি বুঝে নিব। তুই শুধু বল তুই যাবি কি না। আগুন গাছাড়া ভাবে বলল, বলতে বাধ্য নই, যখন কাটে তখন ভেবে দেখা যাবে। আমার ক্লাসের সময় হয়ে গিয়েছে, আসছে। আগুন চলে গেল। নাইমার রাগ হলো খুব। আগুনের ইগনোর করাতেও বেশ গায়ে লাগলো। এভাবে কেউ কাউকে বলে? ওর মতো এত সুন্দর একজন মেয়েকে রীতিমতো ইগনোর করছে সে। বিষয়টা সত্যি হতাশাজনক। আগুন কেন এমন করছে? সে কি বুঝতে পারছে নাইমা তাকে ভালোবাসে? নাইমা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আগুন এসে দেখলো আবার যদি উল্টাপাল্টা কিছু বলে সেটা কেউ দেখতে পেলে মান সম্মানের হালুয়া হয়ে যাবে। তাকে হসপিটালে ফিরতে হবে। রুগী দেখা বাদ দিয়ে নির্দয় আগুনের সাথে দেখা করার জন্য এসেছিল। বিনিময় কি পেল? তিরস্কার। মম, তোমার মা ফোন করেছে, কথা বলো। মিনা কল রিসিভ করে মোমের নিকট ফোনটা এগিয়ে দিলেন। মোমের হাতে ফোন দিয়ে তিনি চলে যান। মোম ফোন কানে নিল, কিছু বলছে না। ওর গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না, কান্না পাচ্ছে অনেক। ওপাশ থেকে আতিফা বানু মোলায়েম কণ্ঠে ডেকে উঠলেন, মোমো, ভালো আছিস মা? কি করছিস? সকালে খেয়েছি ইলি? মোম কান্না মিশ্রিত কণ্ঠে বলল, তোমাদের খুব মনে পড়ে মা। আমার এখানে মন টিকছে না। তার উপর উনি এখন ওনার ফ্ল্যাটে চলে যেতে চান। সেখানে গেলে তো আমি আরও একা হয়ে যাব। আমার যেতে ইচ্ছে করছে না। হ্যাঁ, শুনেছিলাম। রাশেদ ভাই ফোন করে জানিয়েছিল। শোন মা, জামাই যেখানে থাকবে তোকেও তার সাথেই থাকতে হবে। মন খারাপ করিস না। বাবা কোথায়? তার শরীর ঠিক আছে? মুনিয়া কি করছে? স্কুলে নাকি বাড়িতে? না, মুনিয়া স্কুলে যায়নি। মেয়েটা যা অবাধ্য হয়ে যাচ্ছে, কোনো কথা শোনে না আমার। ঘরে নেই এখন, পড়ার মেয়েদের সাথে খেলতে চলে গিয়েছে কোথাও। তোর বাবা একদম ঠিক আছে, ঘুমাচ্ছেন তিনি। দুপুরের খাওয়ার পর কড়া ডোজের ঔষধ খেয়েছে তো, সাথে ঘুমের ওষুধ, তাই অল্প সময়েই ঘুমিয়ে পড়েছে। মোম আরও কিছুক্ষণ তার মায়ের সাথে কথা বলে ফোন কেটে দিয়েছে। মায়ের সাথে কথা বলতে ভালোই লাগছিল, কিন্তু এখন মনটা খারাপ হয়ে গিয়েছে। মোম শাশুড়ির কাছে গিয়ে ফোনটা দিয়ে আসে। ফিরে আসার সময় মিনা তাকে ডেকে ওঠেন, মম শোনো। মোম তাকায় শাশুড়ির দিকে। মিনা মোমের কাছাকাছি এসে মাথায় একটা হাত রেখে নরম কণ্ঠে শুধালেন, আজকে চলে যাবে বলে মন খারাপ, নাকি বাড়ির কথা মনে পড়ছে? মোম কিছু বলছে না। মিনা পুনরায় বললেন, বোকা মেয়ে, একদম মন খারাপ করবে না। বাড়িতে যেতে ইচ্ছে করলে আগুনকে বলবে, সে ছুটি পেলেই নিয়ে যাবে। আর আগুনের সাথে ওর ফ্ল্যাটে একা যাওয়া নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। আমি যাব, অথবা সেলিনাকে তোমাদের সাথে পাঠাবো। গিয়ে কয়েকদিন থেকে আসবে। তোমার কাছে তো ও সব কিছুই নতুন মনে হবে।
চিন্তা করো না, আমি যতদিন থাকবো তোমাকে যতটুকু সম্ভব শিখিয়ে দিয়ে আসবো। এতক্ষণ মনটা খারাপ লাগলো মিনা তাদের সাথে যাবেন বলে খুশি হলো সে। সেলিনা আপা না আছে? আপনি চলুন আমাদের সাথে। দেখি। আমি কিছু শুনবো না, আপনাকে যেতেই হবে। আচ্ছা। ময়ূরী আপুকেও আমাদের সাথে নিয়ে যাব মা। ও কিভাবে যাবে? ওর তো ক্লাস আছে। এমনিতেই কালকে একদিনের জন্য ছুটি নিয়েছিল। ময়ূরী অন্য সময় যাবে, আপাতত তোমাদের সাথে আমি যাব। মোম মায়া মায়া চোখে মিনার দিকে চেয়ে বলল, আপনি আমাদের সাথে গেলে বাবা আছেন, আইমান ভাইয়া, ময়ূরী আপু, ওদের কে দেখবে? মিনা হাসেন। ছোট হলে কি হবে, সব দিকে নজর আছে পিচ্চি বৌমার। ওদের নিয়ে ভাবতে হবে না, সেলিনা আছে, ওদের কোনো অসুবিধা হবে না। ময়ূরীও হাতে হাতে সেলিনাকে সাহায্য করে দিবে। তাছাড়া আমি 2 দিনের বেশি থাকবো না। এ কি, তুমি এখনো তৈরি হওনি? একটা কথা কতবার বলা লাগে তোমাকে? জলদি করো, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। গম্ভীর কণ্ঠে কথাগুলো বলল আগুন। কলেজ থেকে ফিরে পই পই করে বলে দিয়েছে বিকালে তারা ফ্ল্যাটে ফিরে যাবে। মোম যেন রেডি হয়ে থাকে, অথচ এই মেয়ে এখনও রেডি হয়নি। আগুন মায়ের কাছে গেল, এক্ষুনি তো চলে যাবে, মাকে বলে আসা দরকার। মায়ের রুমের দরজায় টোকা দিতেই মিনা দরজা খুলে দিলেন। আগুন ভ্রুকুচকে তাকায়। মিনা নতুন শাড়ি পরেছেন। আগুন চিহ্নিত স্বরে জিজ্ঞেস করলো, তুমি কি কোথাও যাচ্ছ নাকি? মিনা শাড়ির কুচিগুলো আরেকবার হাত দিয়ে সুন্দর করে গুছিয়ে নিতে নিতে জবাব দিলেন, যাচ্ছি তো। কোথায়? তোদের সাথে। অবাক হয়নি আগুন। সে মনে মনে ভেবেই নিয়েছিল তাদের সাথে হয়তো মা যাবেন বা ময়ূরীকে তাদের সঙ্গে পাঠাবে। আমাকে তো পারোনি? মনে ছিল না। চল যাওয়া যাক। মম কোথায়? রেডি হচ্ছে, দেখো কতদিন লাগে তোমার হাতের বৌমার তৈরি হতে। আগুনের মুখে বিরক্তির ছাপ। আগুন ফোন বের করে একটা পরিচিত নাম্বারে ডায়াল করলো। মিনা আগুনের রুমে চলে গেলেন। গিয়ে দেখেন ময়ূরী মোমকে রেডি করিয়ে দিচ্ছে। মোম শাড়ি পরতে চেয়েছিল, মিনা না করে দিয়েছেন। মেয়েটা শাড়ি পরায় অভ্যস্ত নয়, শুধু শুধু মেয়েটাকে হয়রানি করে কী লাভ। তাই ভালো দেখে ডিজাইনার একটা 3 পিস পরেছে। জামাটাতে ছোট ছোট পাথরের কাজ করা। ময়ূরী সুন্দর করে মোমকে হিজাব পরিয়ে দিয়েছে। আজকে মোমকে দেখতে অন্যরকম সুন্দর লাগছে। এরই মধ্যে আগুনের চিৎকার ভেসে আসছে। নিচে যাওয়ার জন্য তাড়া দিচ্ছে। আয়মান তাদের লাগেজগুলো গাড়ির ডিগিতে তুলে দিয়ে আসলো। মিনা মোমকে নিয়ে গাড়ির কাছে চলে আসলেন। যেতে যেতে মোমকে উদ্দেশ্য করে বললেন, আমার ছেলে যতটা পছন্দের ততটা ভয়েরও। এত বদমাজি ছেলে দুটো দেখিনি। সকল কাজ তার টাইম টু টাইম হওয়া চাই, চাই মানে চাই। কোনো কাজে দেরি সহ্য হয় না, মুহূর্তে হিরোকে বম হয়ে যায়। মিনা মোমকে নিয়ে গাড়ির পেছনের সিটে বসে পড়েছেন। আগুন গিয়ে ড্রাইভারের পাশে বসেছে। সে মোমকে এখনও খেয়াল করেনি। ঠোঁট দুটো চোখা করে নিজের মতো ফোন টিপছে। গাড়ি চলতে শুরু করেছে। মোম ডাগর ডাগর নয়নজোড়া ঘুরিয়ে ঘুরিয়ে গাড়ির জানালা দিয়ে চারপাশ দেখছে। মোমের ভীষণ আনন্দ হচ্ছে। ওপাশের গাড়িগুলো জ্যামে আটকে যাওয়ার কারণে সবগুলো প্রাইভেট কার সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। বিষয়টা মোমের কাছে ভালো লাগছে দেখতে। গাড়ি চলতে হঠাৎ থেমে গিয়েছে। আগুন ভ্রুকুচকে ড্রাইভারের দিকে তাকায়। প্রচণ্ড গরম পড়েছে। আর এ এখন গাড়ি থামিয়ে নাইট শো দেখছে নাকি? ধমকে বলল, গাড়ি থামিয়েছেন কেন? দেখছেন না ম্যাডাম, জ্যাম পড়েছে, আমার কি দোষ? আগুন দেখলো তাদের লাইনেও জ্যাম পড়েছে। বিরক্তিতে নাক মুখ কুচকে ফেললো। জ্যাম লাগার সময় পেল না। মাথা উঠিয়ে লুকিং গ্লাসে নজর পড়তেই চোরা চোখে একবার পেছনে ফিরে তাকালো। মিনা সিটে হেলান দিয়ে চোখ বুজে আছেন। মোম বাইরের দিকে তাকিয়ে আছে। মেয়েটা যাই পরে তাতেই মানায়। এই যে 3 পিসের সাথে হিজাব পরেছে। মাথায় হিজাবের উপর গোল সাদা পাথরের কি যেন লাগিয়েছে, হয়তো সেফটি পিন। রৌদ্রের আলোতে ঝলমল করছে। মুখে তেমন সাজ নেই, চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক। এতেই কত সুন্দর লাগছে। নাকি তার চোখেই মোমকে এতটা ভালো লাগছে? উত্তর জানা নেই আগুনের। মুখটা ঘুরিয়ে সামনে তাকালো। নজর তার লুকিং গ্লাসে। সেটাতে মোমের মুখশ্রী স্পষ্ট দেখা যাচ্ছে। এতক্ষণ বিরক্ত লাগলেও এখন তেমনটা লাগছে না। হাতের ফোনটা নাড়াচাড়া করছে আর চুপি চুপি গাড়ির সম্মুখের আয়না দিয়ে মোমকে দেখছে। বিরক্তিকর জ্যাম কাটিয়ে আগুনের ফ্ল্যাটে ফিরতে ফিরতে একটু দেরি হয়ে গেল। 1 ঘন্টার রাস্তা 3 ঘন্টায় পাড়ি দিয়ে এসেছে। জ্যাম না থাকলে দিনের আলো থাকতেই চলে আসতে পারত। বাসায় এসে মিনা আয়মান যেই রুমটাতে থাকতো সেই রুমে চলে গেলেন রেস্ট নিতে। ক্লান্ত তিনি। জার্নি করার অভ্যাস থাকলেও গরমের কারণে তার শরীর খারাপ লাগছে। গাড়ি থেকে ব্যাগপত্র লাগেজ নামিয়ে ড্রাইভার দিয়ে গিয়েছে। আগুন সেগুলো ডাইনিং রুমে রেখে নিজের রুমের দিকে
অগ্রসর হলো। রুমে গিয়ে ফ্রেশ না হয়ে বিছানায় শুয়ে পড়ল। মোম রুমে যায়নি, চারদিকে নজর বুলাচ্ছে। ফ্ল্যাটে বড় বড় দুইটা রুম, বোঝাই যাচ্ছে একটাতে আগুন, অন্যটাতে আয়মান থাকতো, আর একটা ড্রয়িং রুমে ডাইনিং রুম একসাথে অ্যাডজাস্ট করা। হেঁটে হেঁটে রান্নাঘরে চলে আসলো সে। রান্নাঘরটাও বেশ বড়সড়। ড্রয়িং রুমে বড় করে ফ্রেমে বাঁধা আয়মান আর আগুনের একসাথে তোলা ছবি ঝুলানো। আগুন যে কতটা গোছালো মানুষ সেটা তার ফ্ল্যাটের হাবভাব দেখেই বোঝা যাচ্ছে। ডাইনিং টেবিল থেকে কিঞ্চিত দূরে একটা শু কেবিনেটের দরজা খোলা, সেটাতে পরপর কয়েক জোড়া জুতা সাজানো। শু কেবিনেটের উপরে কাচের তৈরি ঘরের মতো একটা অ্যাকোরিয়াম, সেটাতে পানি ভরা। ভেতরে ছোট ছোট কিছু সংখ্যক মাছ আর নারিকেল গাছ রয়েছে। মাছগুলো লাল সোনালি রঙের, খুব সুন্দর লাগছে দেখতে। অ্যাকোয়ারিয়াম হলো যে কোনো আকারের একটি ভিভারিয়াম, যার অন্তত একটি স্বচ্ছ দিক থাকে, যেখানে জলজ উদ্ভিদ বা প্রাণী রাখা হয় এবং প্রদর্শিত হয়। মৎস্য পালনকারীরা মাছ, অমেরুদণ্ডী প্রাণী, উভচর জলজ সরীসৃপ যেমন কচ্ছপ এবং জলজ উদ্ভিদ রাখার জন্য অ্যাকোয়ারিয়াম ব্যবহার করে থাকে। অ্যাকোয়ারিয়াম শুধুই ঘর সাজানোর শোপিস নয়, কারণ এর মধ্যে থাকে জীবন্ত মাছ, তাই শখের এই জিনিসেরও প্রয়োজন সঠিক যত্ন। ঘরের এক কোণে একটি বড় বা ছোট অ্যাকোয়ারিয়ামে রঙিন মাছের ছোটাছুটি দেখতে মন্দ লাগে না। মোম সেদিকে এগিয়ে যায়। কাছের অ্যাকোয়ারিয়াম ঘরটার এক সাইডে হাত রাখে, যেখানে লাল রঙের একটা মাছ এসে চুপটি করে রয়েছে। আচ্ছা, মাছটা কি ঘুমাচ্ছে নাকি পানি খাচ্ছে? মাছটার কি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে? মোম নিজের মাথায় গাঁটটি মারে, নিজের বোকা বোকা ভাবনায় হেসে ফেলে। মাছ তো পানিতেই থাকে, বরং পানি না পেলে নিঃশ্বাস আটকে মারা যাবে। এরকম মাছ মোম জীবনে প্রথম দেখেছে। গ্রামে এমন মাছ দেখেনি। মোম মাছ দেখায় ব্যস্ত। এদিকে রুম থেকে আগুন খেয়াল করলো মোম এখনো রুমে আসেনি। মেজাজ খারাপ হলো ওর। এই মেয়েটাকে কি সব কিছু বলে দিতে হবে? এত গরমের মধ্যে নিশ্চয়ই ঘেমে গিয়েছে, পরে যদি ঠান্ডা লেগে যায় দ্রুত চেঞ্জ করা দরকার। মাথা উঠিয়ে দরজার দিকে চেয়ে হাঁক ছেড়ে ডেকে উঠল, মম, কোথায় তুমি? জলদি রুমে আসো। আগুনের ডাকে চমকে ওঠে মোম। চঞ্চল পায়ে এগিয়ে যায় রুমের দিকে। একেবারে আগুনের মাথার কাছে এসে দাঁড়ায়। বার কয়েক পলক ঝাপটে জিজ্ঞাসা করে, জি বলুন, কোনো দরকার? দরকার আছে, তবে আমার না, তোমার। আমার আবার কি দরকার? আগুন ওয়াশরুমের দিকে ইশারা করে চোখ বুজে ক্লান্ত ভঙ্গিমায় বলল, বাড়ি থেকে এসছো, অল্প হলেও গায়ে ধুলা ভরে লেগেছে, ঘেমেও তো গিয়েছো। ওইদিকে ওয়াশরুম যাও, কাপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে আসো। জি যাচ্ছি। আপনি ফ্রেশ হয়েছেন? না, তুমি আগে যাও, তুমি বের হলে আমি যাব। না, আপনি আগে যান। বললাম না, আগে তুমি যাও। আপনি মোম কথা শেষ করতে পারে না। আগুন ধমকে দাঁতে দাঁত চেপে বলল, বেশি কথা বলা আমার পছন্দ করি না। ভ্রু কুচকে কিছু মনে পড়তেই ঠোঁটে দুষ্ট ভাব টেনে ফের বলল, বাই এনি চান্স তুমি আবার একসাথে ফ্রেশ হতে চাচ্ছ না তো? চাইতেই পারো, দোষে কিছু না। হাজব্যান্ড আমি তোমার। এমনিতে মা বলেছে আমি যেখানে যে তোমাকে যেন সাথে করে নিয়েছে। আগুনের কথায় মোম ভরকে গেল। ঘন পাপড়ি যুক্ত চোখ দুটো বড় বড় করে তাকায় তার দিকে। কোন কথার প্রেক্ষিতে এই কথা বলছে বুঝতে না পারলেও মোম এতটুকু বুঝতে পেরেছে আগুন ওকে এখানে নিয়ে আসতে অনিচ্ছুক ছিল। শাশুড়ি মার কথায় ওকে নিয়ে এসেছে। মোম আর কথা বাড়ল না, দ্রুত ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে আগুনকে ডেকে দিল। আগুনও ফ্রেশ হতে চলে গেল। মোম শাশুড়ির রুমের দিকে পা বাড়ালো। মিনার পাশে বসে আলতো স্বরে ডেকে ওঠে, মা, আপনার কি শরীর বেশি খারাপ লাগছে? ওনাকে বলবো কি? আরে না, আমি ঠিক আছি। আসলে গরমে মাথাটা খুব ধরেছে। গোসল করবেন? গোসল করলে ভালো লাগবে। মিনা হেসে বললেন, রাতের বেলা গোসল করা ঠিক হবে? গরমে রাতে গোসল করলে কিচ্ছু হবে না। আগুন শুনলে রেগে যাবে। আগুন কোথায়? উনি ফ্রেশ হচ্ছেন। আমিও যাই তাহলে, ফ্রেশ হয়ে আসি। এসে শুয়ে পড়েছি, কাপড় ভিজিয়ে গাটা মুছে নিব। শরীর ম্যাচ ম্যাচ করছে। তুমি এই রুমেই থাকো। জি।
মিনা ওয়াশরুম থেকে বের হয়ে দেখেন মোম তার রুমটা মাথার এদিক ওদিক নেড়ে চোখ দিয়ে অবলোকন করছে। এই রুমের সাথে ছোট্ট একটি বারান্দা, অযত্নে কি অবহেলা দশা তার। মোম মুখ কুচকায়। আগুনের রুমের বারান্দাটা কত সুন্দর পরিপাটি। কয়েকদিন এই বাসায় কেউ থাকেনি বোঝাই যায়নি, শুধু কিছুটা ধুলাবালি জমেছে। আর আয়মানের রুমটা মোটামুটি চললো, বারান্দার অবস্থা খুবই জঘন্য। মিনা কাছে এসে বললেন, এসো তোমাকে পুরো বাসাটা ঘুরে দেখাই, কোথায় কি আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। মোম উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, আপনাকে কষ্ট করতে হবে না, আমি দেখছি। এসেই পুরো বাসাটা চক্কর কাটা শেষ। বাসায় 3টা রুম, 2টা শোয়ার রুম, একটা ড্রয়িং রুম, সাথে ডাইনিং রুম অ্যাটাচড করা, তার সই রান্নাঘর। এক নিঃশ্বাসে কথাগুলো বলে লম্বা দম নিল মোম। মিনা অবাক হয়ে মোমের থুতনিতে হাত রেখে বললেন, আরে বাহ, তুমি তো দেখছি অনেক দায়িত্বশীল মেয়ে। ভালো হয়েছে নিজেটা নিজে বুঝে নিচ্ছ। আমি আরও কিছু কাজ ভালো মতো দেখিয়ে দিয়ে কালকে বাড়িতে চলে যাব। সে কি? কেন? না না, আপনি কালকে যাবেন না। সেটা পরে দেখা যাবে, এখন চলো আমার সাথে। মোম শাশুড়ির পিছু পিছু চলল। মিনা রান্নাঘরে এসে থামেন। এদিক ওদিক তাকিয়ে কি যেন খুঁজছেন। মোম জিজ্ঞেস করলো, কি খুঁজছেন মা? রান্না করব। আগুন বাইরের খাবার খেতে পছন্দ করে না, কিন্তু এখানে তো ডাল ছাড়া কাঁচা বাজার কিছুই নেই। ফ্রিজে চেক করে দেখতে পারেন মা। ভালো কথা মনে করিয়ে দিয়েছে তো, ফ্রিজের কথা মাথাতেই ছিল না। মিনা ফ্রিজ চেক করে দেখেন ডিম ছাড়া কিছুই নেই। না থাকাটাই স্বাভাবিক, মাস শেষের পথে বাজার তো শেষ হবেই। এমনি তো আগুন বিয়ের 3 দিন আগে থেকেই ও বাড়িতে ছিল। বাজার থাকলে নিশ্চয়ই সব ফ্রিজে রেখে দিত। এখন কি করবেন তিনি? রাতে কি খাবে? মম গিয়ে দেখো তো আগুন কি করছে। মোম এসে দেখে আগুন উপর হয়ে বালিশে মুখ গুজে শুয়ে আছে। ঘুমিয়ে পড়েছে কি? ডাকার সাহস পাচ্ছে না, ডাকলে যদি রেগে যায়। মোম মুখ গোমরা করে শাশুড়ির নিকট ফিরে যায়। মিনা একটা পাতলা কাপড় ভিজিয়ে চুল মুছছেন। মোম গিয়ে বলল, মা, আপনার ছেলে ঘুমাচ্ছে। ডেকে তুলো, কি রান্না করবো জিজ্ঞেস করো। আমি পারবো না, আপনি জিজ্ঞেস করুন। মিনা চুলা মোছা শেষ করে কাপড়টা রান্নাঘরের ছোট্ট জানালার আড়াআড়িভাবে গাঁথা শিকের মধ্যে মেলে দিলেন। মোমের দিকে চেয়ে বললেন, কেন, তুমি বলে কি সমস্যা? মোম কিছু বলল না। মিনা তপ্ত নিঃশ্বাস ছেড়ে আগুনের রুমের দিকে হাঁটা ধরলেন। মোম রান্নাঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমের সোফায় বসে পড়ল। মিনা আগুনের কাঁধে হাত রেখে বললেন, আগুন ঘুমিয়ে গিয়েছিস নাকি? উঠ। আগুন মুখ কুঁচকে ঢুলো ঢুলো চোখে তাকায়। রাশভারী কণ্ঠে বলে উঠল, কি হচ্ছে, ডাকছো কেন? রাতের জন্য কি রান্না করব? ঘর তো ডিম ডাল ছাড়া অন্য কিছু নেই। কেন রান্না করতে হবে না? মিনা অবাক হয়ে বললেন, রান্না না হলে খাবো কি? রাতে কি না খেয়ে থাকবো নাকি? মম ছোট মানুষ, ওর তো ক্ষুধা লাগবে। আগে বললে আসার সময় বক্সে করে বাড়ির খাবার রান্না করা নিয়ে আসতাম। আগুন বিরক্তির নিঃশ্বাস ত্যাগ করে কপাল কুঁচকে বলল, পুরো কথা না শুনে কেন কথা বলো? আমি হোটেল থেকে খাবার অর্ডার করে দিয়েছি, তোমাকে আর রাতে কষ্ট করে রান্না করতে হবে না। কিভাবে অর্ডার করলি? তুই তো বাইরের খাবার খেতে পারিস না। অনলাইনে। একেবারে খেতে পারি না এমনটা নয়, জাস্ট বাইরের খাবার পছন্দ করি না। একদিনে কিছু হবে না, আমি ম্যানেজ করে নেব। এমন সময় ডোরবেল বেজে উঠল। আগুন বলল, হয়তো ডেলিভারি ম্যান এসছে, যাও খাবারগুলো নিয়ে এসো। মিনা দরজা খুলে দেখেন গায়ে লাল টি শার্ট, মাথায় লাল টুপি পরা একজন ছেলে হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটি সালাম দিয়ে হাতে খাবারের ব্যাগটি মিনার হাতে ধরিয়ে দেয়। মিনা খাবার নিয়ে দরজা আটকাতে চাইলে ছেলেটি বাধা দেয়। মিনা ভ্রু কুঁচকে তাকায়, গম্ভীর কণ্ঠে বললেন, দাঁড়িয়ে আছো কেন, কি চাই? ম্যাম, আমার টাকা না দিয়েই দরজা আটকে দিচ্ছেন? আগুন টাকা দেয়নি? জি না। তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। মিনা আগুনকে কথাটা জানায়। আগুন মানিব্যাগ থেকে টাকাটা বের করে দেয়। মিনা গিয়ে ডেলিভারি ম্যানের হাতে টাকা দিয়ে দরজা লাগিয়ে দেন। খাবারগুলো গরমই আছে, তাই আর গরম করেনি। তিনজনই খেতে বসে পড়েছে। আগুন আসতেই খাওয়া শুরু করেছেন। খাবার শেষ করে মিনা চলে যায় রান্নাঘরে। এটো প্লেটগুলো ধুতে হবে। মোম শাশুড়ির সাথে যেতে নিতেই আগুন পেছন থেকে মোমের হাত টেনে ধরল। রান্নাঘরের দিকে একবার তাকিয়ে একটু নিচু হয়ে ফিস ফিস করে বলল, হাত ধুয়ে সোজা রুমে আসবে, মনে থাকে যেন। কথায় নড়চড় হলে খবর আছে। নীরব ধমকানিতে মোম শুকনো ঢোক গিলল। মুখটা কাচুমচু করে মাথা নেড়ে সম্মতি জানালো। প্লেট ধুয়ে থালা বাসন রাখার র্যাকের মধ্যে সেগুলো সুন্দর করে সাজিয়ে রাখছেন মিনা। শাশুড়ির
আঁচলে হাত মুছে রুমে চলে আসতেই দেখেন মোম তার পেছনে দাঁড়িয়ে আছে। মুচকি হেসে জিজ্ঞেস করলেন, এটো হাতে দাঁড়িয়ে আছো কেন? জি, হাত ধোবো। ধৌ, আমি আসছি, ঘুম পাচ্ছে খুব। মিনা চলে গেলেন নিজের রুমে। মোম হাত ধুয়ে ডাইনিং টেবিলে এসে হাফ গ্লাস পানি খেলো। হঠাৎ করে গলাটা কেমন শুকিয়ে যাচ্ছে। গুটিসুটি পায়ে রুমে গেল সে। আগুন ওয়ার্ড্রোপে তাদের কাপড়গুলো গুছিয়ে রাখছে। মোম গিয়ে বলল, আপনি কেন করতে গেলেন? আমাকে বললে আমি করে দিতাম। মোম লাগেজ থেকে একে একে সব কাপড় বের করে সুন্দর করে গুছিয়ে রাখলো। আগুন ল্যাপটপ নিয়ে বিছানায় বসলো। মোম গিয়ে আগুন থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বসলো। আগুন ভ্রু কুঁচকে চেয়ে মোমের এক হাত টেনে একদম কাছে নিয়ে আসে। একদম আগুনের শরীর ঘেঁষে বসিয়ে দিয়েছে। মোম চোখ খিচে বন্ধ করে নিল। মোমের নিঃশ্বাস দ্রুত গতিতে হচ্ছে। আগুন নিজের মুখটা মোমের মুখের কাছাকাছি নিয়ে নিরেট স্বরে বলল, তুমি কি আমাকে ভয় পাও? নয়তো আমার সাথে এত দূরত্ব কেন তৈরি করছো? তুমি কি জানো সম্পর্কের মধ্যে বিচ্ছেদের আরেক নাম দূরত্ব? মোম কিছু বলছে না। সে এখনো চোখ বন্ধ করে আসছে। আগুন শীতল কণ্ঠে বলল, চোখ খোলো মম, তাকো আমার দিকে, স্বাভাবিক হও আমার সাথে। চুপ থেকে আমাকে রাগিয়ে দিও না, কথা বলো। মোম চোখ খুলল, তবে আগুনের দিকে না তাকিয়ে নজর রাখলো বিছানার উপর। মোম চুপ করে আছে, কোনো জবাব দিল না। এবার আগুন ধমকে বলল, সমস্যা কি? কথা বলছো না কেন? আমি কি বলেছি কথা কানে যায়নি? মোম তার ডাগর ডাগর চোখ তুলে আগুনের দিকে কিঞ্চিত তাকিয়ে আবার মাথাটা নিচু করে নিল। আগুন একটা আঙ্গুল দিয়ে মোমের থুতনিতে হালকাভাবে স্পর্শ করে মুখটা উপরে তুলল। আগুনের স্পর্শে মোম মৃদু কেঁপে উঠল। সেদিনে বলেছিলাম আমার সামনে এইভাবে মাথা নিচু করে থাকবে না। মোম চোখ বুঝে পুনরায় মাথাটা নিচু করে নিল। আগুন হাত সরিয়ে নেয়, শান্ত কণ্ঠে বলল, আমার সাথে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করো মম। এটা সম্পর্কে এগিয়ে নিতে হলে কারোর একার প্রচেষ্টা হয় না, দুজনকে পুরোপুরিভাবে এফোর্ট দিতে হয়। তুমি আমার তুলনায় খুবই ছোট, বাচ্চা একটা মেয়ে। যতটুকু জানি শহরে মেয়েদের তুলনায় গ্রামের মেয়েরা অনেক বেশি ম্যাচিওর হয়। আমি কি বলছি, কি বলার চেষ্টা করছি, আশা করে বুঝতে পেরেছ। মোম এবার চোখ খুলে সরাসরি তাকায় আগুনের দিকে। তার চোখে কোনো রাগ বা গাম্ভীর্যতা নেই। আজ মানুষটার চোখে ভিন্ন কিছু দেখতে পাচ্ছেও। চোখে মুখে ফুটে রয়েছে একরাশ মুগ্ধতা, আর সেই মুগ্ধতার সবটা জুড়েই আছে শুধুই মোম। বদ্ধ ঘরে দুজন কপত কপতি একে অন্যের প্রতি মুগ্ধ দৃষ্টিতে চেয়ে। চোখের পলক পড়ছে না কারোরই। রুমটিতে বিরাজ করছে গুমোট আবহাওয়া। সেই সাথে আগুনের উষ্ণ নিঃশ্বাস আছড়ে পড়ছে কিশোরী কন্যাটির মুখের উপর। আগুন ঠোঁট বাঁকায়, নজর ফিরিয়ে নেয়, দৃষ্টি রাখে সাদা রঙের টাইলস দ্বারা আবৃত ফ্লোরে। ঠোঁট দুটো গোল করে ভারিক্কি নিঃশ্বাস ছেড়ে শীতল কণ্ঠে বলল, এভাবে তাকিও না মম, কিছু একটা করে ফেলবো, তখন আবার আমাকে দোষ দিতে পারবে না। আগুনের কঠিন ভাষা বুঝতে অক্ষম মোম অবুঝের মতো প্রশ্ন করল, কি করার কথা বলছেন আপনি? মারবেন নাকি? আগুন ভ্রুকুচকে তাকায়। স্নিগ্ধ মুখটাতে বাচ্চা মোরসাপ। মোমের ঠোঁটের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বলল, তেমন কিছু না, সঠিক সময় আসলে একদিন ঠিকই বুঝতে পারবে। পরপর মুখভঙ্গি বদলে নিজের সেই গাম্ভীর্য ভাব ফুটিয়ে অবাক সহিত জিজ্ঞেস করে, তোমাকে মারার কথা কেন বললে? তোমার কেন মনে হলো আমি তোমাকে মারবো? মোম চঞ্চল কণ্ঠে জবাব দিল, আমাদের গ্রামে দেখেছি স্বামীর কথা না শুনলে তারা বউদের মারে। আমার বান্ধবী রাহি, ওরও তো বিয়ে হয়েছে। আমাদের বিয়ের 1 মাস আগে তার বিয়ে হয়েছিল। রাহির স্বামী সামান্য খুঁত পেলেই তাকে মারে। আগুন তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে প্রশ্ন করল, আমাকে কি তোমার তেমনটাই মনে হয়? মোম মাথা নিচু করে নিল, মিনমিন করে বলল, না, কিন্তু আমার আপনাকে ভয় করে। আমাকে ভয় পাও কেন? আমি কি কোনো দৈত্য যে তোমাকে মেরে ফেলবো, নাকি কোনো জন্তু যে তোমাকে খেয়ে ফেলবো? কোনটা? মোমের অস্বস্তি লাগছে। কি বলবে, কি বলা উচিত বুঝতে পারছে না। মোম নিজেও জানে না কেন সে লোকটাকে ভয় পায়। কোনো কারণ ছাড়াই ভীষণ ভয় পায়ও। মোমের নীরবতা দেখে আগুন প্রসঙ্গ পাল্টায়। খিটখিটে মেজাজ নিয়ে বলল, আচ্ছা, বলতে হবে না, তবে তোমাকে আমার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আমার সাথে সময় কাটিয়ে নিজের মধ্যকার জড়তা কাটাতে হবে, কথা বলতে হবে। কথা বলে নিজেকে আমার সাথে স্বাভাবিক করতে পারবে।
মোম চুপ করে আছে। আগুন একটা হাত মোমের হাতের উপর রাখতেই মোম হাত সরিয়ে নেয়। আগুন অবাক হলো না, এটা স্বাভাবিক। বাচ্চা মেয়ে হয়তো দ্বিধা কাজ করছে। মোম থেকে কিছুটা দূরে বালিশে হেলান দিয়ে বসলো। মোমের মুখশ্রী অবলোকন করলো গভীরভাবে। এভাবে চলতে থাকলে ওদের সম্পর্ক কোনো দিনই ঠিক হবে না। আগুন তো চেষ্টা করছে মোমকে নিজের সাথে খাপ খাওয়াতে। মোমের আচরণ ব্যবহার স্বাভাবিক না হলেও ও একা সম্পর্ক বজায় রাখার, সম্পর্কটা ধরে রাখার চেষ্টা করেও কোনো লাভ হবে না। মোম অত্যন্ত মোলায়েম কণ্ঠে জবাব দিল, জি আমি চেষ্টা করব। এইটুকুতেই আগুন ভরসা পেল। অধর কোণে ধরা দিল কিঞ্চিত মুচকি হাসি। নিজেকে স্বাভাবিক করে বলল, অনেকদিন তো হলো, পড়াশোনা কি খবর বলো? পড়ার ইচ্ছে নেই? হ্যাঁ আছে তো। আমি তাহলে কালকে আশেপাশের স্কুলের হেডমাস্টারের সাথে কথা বলে দেখব তোমাকে ভর্তি করানো চাই কিনা। ভর্তি তো করানো যাবে আশা করি। মোম চকিতে তাকালো, ছটফট কণ্ঠে বলে উঠল, কোনো দরকার নেই, আমি আমাদের বাড়ির স্কুলেই পড়াশোনা করব। আপনি তো ওই দিন বলেছিলেন আমাকে বাড়িতেই পড়তে দেবেন। আগুন ভ্রুকুচকে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল, পিচ্ছি মানুষ একটু বেশিই বলছে। আমি বলেছিলাম, ইভেন এখনো বলছে, তুমি তোমাদের গ্রামের বাড়িতে গিয়ে পরীক্ষা দিবে, কিন্তু পড়াশোনা তো কন্টিনিউ করতে হবে। এখান থেকে কি তুমি প্রতিদিন তোমাদের গ্রামের বাড়ি স্কুলে যেতে পারবে? যাও আজও সম্ভব? মোম দুদিকে মাথা নাড়ালো। আগুন পুনরায় বলল, সেজন্য তো বলছি, এখানে থেকে রেগুলার পড়াটা মেনটেন করবে। বাড়িতে থেকে কতটুকু পড়া কমপ্লিট করতে পারবে? আমি না হয় রাতের পড়া না বুঝলে না পারলে বলে দিতে পারবো। তবে ভালো গাইডলাইন্স, স্কুলের সাহায্য থাকলে অনেকটা এগিয়ে থাকবে। এসএসসি পরীক্ষা আসতে এখনও অনেক মাস বাকি। স্কুলে ভর্তি করে দিলেই ভালো হবে। তাছাড়া আমি কলেজে চলে গেলে সারাদিন বাসায় তোমাকে একা থাকতে হবে। পারবে একা থাকতে? মোম কিছুক্ষণ চুপ থেকে গোমড়া মুখে বলল, একা থাকতে কিছুটা অসুবিধা তো হবেই, কয়েকদিন গেলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তবে আমি তো এই শহরে নতুন, কাউকে তেমন চিনি না, মানুষজন কেমন হবে সেটাও জানি না, আমার ভীষণ ভয় করছে। আগুন বিরক্ত হলো। কপালে প্রগাঢ় ভাঁজ ফেলে দাঁতে দাঁত চেপে বলল, তুমি ভয় পাও না কিসে সেটা কি বলো? একটু জোরে শব্দ পেলে ভয় পাও, বজ্রধ্বনি আওয়াজ শুনে ভয় পাও, আমার দিকে তাকিয়ে কথা বলতে ভয় পাও, আমাকে দেখলেও ভয় পাও। ইনফ্যাক্ট আমি তোমার কাছাকাছি আসলেও ভয় কাঁপাকাঁপি শুরু করো। সব কিছুতে এত ভয় কেন পাও? মোম বলার মতো কিছু খুঁজে পেল না। ছোটবেলা থেকেই মোম সামান্য কিছু হলেই ভয় পেয়ে যায়। আগুন এভাবে ভয় পাও, ওভাবে ভয় পাও বারবার বলায় মোম লজ্জা লাগছে। ওকে নিশ্চয়ই ভিতর ডিম ভাবছে, না ভাবার কিছু নেই। ও ভাবার সুযোগ করে দিয়েছে বলেই তো ভাবছে। আগুন রাশভারী কণ্ঠে বলল, একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি বলবে কিন্তু? জি। আগুন হালকা গলা খাকারি দিয়ে বলল, শুনেছি গ্রামের মেয়ের হাই স্কুলে গেলে নিজেদের বড় ভাবতে শুরু করে, অনেকটা ফ্যান্টাসিতে ভোগে, অল্পতেই পেকে যায়। যদিও সবাই এক না। আচ্ছা, তুমি কি স্কুলে থাকতে কখনো কারোর সাথে রিলেশনে জড়িয়েছিলে? কারোর সাথে প্রেম করেছিলে? তুমি ভয় পেও না, করলেও আমি কিছু মনে করবো না। এই বয়সে এমন একটু একটু ভুল হয়। সরল মনে আমার সাথে সবটা শেয়ার করতে পারো। নিজের বউয়ের মুখে তার লাভ স্টোরি শুনতে মন্দ লাগবে না। আগুনের কথায় মোম হকচকিয়ে যায়। অক্ষি যুগল বড় বড় করে তাকায়। মুখভঙ্গিতে ফুটে ওঠে অবাকের চিহ্ন। এই লোক এসব কি বলছে? কিভাবেই বা বলছে? কেনই বা বলছে? মোম মুখ কুচকে দৃঢ় কণ্ঠে বলল, এসব কিছুতে আমি কখনো জড়াইনি, আর না ওইসব প্রেম ভালোবাসা সম্পর্কে আমার পূর্বে কোনো ধারণা আছে। আমি এসব পছন্দ করতাম না, সবসময় নিজেকে এইসব বিষয় থেকে দূরে রাখার চেষ্টা করেছি। মোমের কথায় আগুন মনে মনে তৃপ্তিময় কিঞ্চিত হাসল। মোম যদি ওদের বিয়ের আগে কারোর সাথে রিলেশন করত, এতে আগুন মোমকে কিছু না বললেও হয়তো এক্ষুনি বাসরটা সেরে ফেলতো। মোম বাধা দিলেও শুনতো না। কেন শুনবে? যে মেয়ে বিয়ের আগে প্রেম করতে পারে সে নিশ্চয়ই এতটা অবুঝ নয়। একজন প্রাপ্ত বয়স্কের মতোই আচরণ করবে। শুধু শুধু বিয়ে করা বউকে অবুঝ ভোলাভালা ভেবে নিজেকে গুছিয়ে নেওয়ার সময় দেওয়ার কোনো মানেই হয় না। আগুন নিজের ব্যক্তিগত জিনিস নিয়ে প্রচণ্ড সিরিয়াস, সেখানে বউ তো সবচেয়ে ব্যক্তিগত। আগুন নিজের মুখে গাম্ভীর্য ভাব ফুটিয়ে বলে উঠল, তাহলে আমি তোমার জীবনের প্রথম পুরুষ হব, সে সাথে প্রথম অনুভূতি, প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। বিষয়টা দারুণ না? আরেকটা বিষয় হলো, আমি ছ্যাঁকা খাওয়া থেকে বেঁচে গেলাম। হয়তো জীবনের প্রেম না করে আমি সে সেখানে রিলেশনের জড়নে এমন একজন বউ পেতাম। ভাবতেই কেমন ছ্যাঁকা ছ্যাঁকা ফিলিংস হচ্ছে।
আগুনের কথায় মোম কিঞ্চিত লজ্জা পেল, তবে আগুনের শেষের কথাগুলো শুনে ফিক করে হেসে ফেলল। আগুন মুগ্ধ চোখে চেয়ে দেখে সেই হাসি। এসো ঘুমিয়ে পড়ো, আমি একটু আসছি। রাতের বেলা এখন আবার কোথায় যাবেন? আগুন ফিচেল হাসে। মোম ওর প্রতি নির্দ্বিধায় অধিকার খাটিয়ে কথা বলায় বেশ ভালো লাগলো। শান্ত কণ্ঠে বলল, তেমন কোথাও না, জাস্ট বেলকনিতে কিছু সময় কাটাবো। তুমি আসবে এর সাথে? না, বারান্দায় আলো নেই, অন্ধকারে ভয় পাই। তুমি সাথে থাকলেও তাহলে আসো। না থাক, আপনিই যান। আগুন মোবাইলটা নিয়ে বেলকনিতে চলে গেল। মোম বিছানায় শুয়ে আগুনের বলা তখনকার কথাগুলো ভাবতে লাগলো। মা, জলদি বাসা আসো। আইমান ট্রেনে পড়ে গিয়ে হাতে ব্যথা পেয়েছে, ডান পায়ের গোড়ালি ফুলে গিয়েছে। আমি দেখতে চাইলেই আমাকে দেখতে দিচ্ছে না, উল্টো চিৎকার চেঁচামেচি করে রুম থেকে বের করে দিচ্ছে। ফোনের ওপাশ থেকে ময়ূরীর কথা শুনে আটকে ওঠেন মিনা। চিহ্নিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, সে কি ব্যথা পেল কিভাবে? কখন পেয়েছে ব্যথা? সকালে নাকি ওর প্রাইভেট আছে। আমি সেলিনা আপাকে বলি নাস্তা রেডি করে দিলাম। নাস্তা খেয়ে বাড়ি থেকে সুস্থ সবল বেরিয়েছিল। কয়েক ঘন্টা পর ফিরে আসে, জিজ্ঞাসা করতেই বললো ট্রেনে পড়ে গিয়ে নাকি ব্যথা পেয়েছে। তোর আব্বুকে বল ডাক্তার ডেকে আনতে। তোমার ছেলে তো দরজাই খুলছে না, তোমাকে জানাতে নিষেধ করেছিল, আমি তবুও জানিয়ে দিলাম। আমি এক্ষুনি আসছি। কল কেটে দ্রুত ছুটল আগুনের রুমের দিকে। দরজা বন্ধ। তিনি জোরে জোরে দরজায় করাঘাত করছেন। আগুন বেলকনিতে এক্সারসাইজ করছে। আগুনের গায়ে স্যান্ডো গেঞ্জি আর ট্রাউজার, গা থেকে নোনতা ঘাম চুয়ে চুয়ে পড়ছে। দরজায় নখ পেতেই তোয়ালে দিয়ে শরীরের ঘাম মুছে দরজার দিকে এগিয়ে যায়। মোম গভীর ঘুমে আচ্ছন্ন। দরজা খুলে দিতেই মিনা ছটফট কণ্ঠে বললেন, আমাকে এখন ও বাড়িতে ফিরতে হবে, আইমান অসুস্থ। আগুন ভ্রু কুঁচকে তাকায়। রাশভারী কণ্ঠে বলল, ওর আবার এত সকাল সকাল কি হয়েছে? হঠাৎ অসুস্থ হলো কিভাবে? কিভাবে হলো সেটা তো ও বাড়িতে গেলে বুঝতে পারবো নাকি? আচ্ছা, তুমি তৈরি হও, তুমি গাড়ি ডেকে আনছে। আগুন একটা ট্যাক্সি ভাড়া করে মিনার জন্য অপেক্ষা করছে। মিনা তৈরি হয়ে এসে একবার ঘুমন্ত মোমের দিকে দেখলো। আগুনকে উদ্দেশ্য করে বললেন, ভেবেছিলাম আরও কিছুদিন থাকবো, সেটা আর হলো কই। এই আইমানটাকে নিয়ে আর পারি না। ছেলেটা যে কখন কি করে বসে, আমার আর সহ্য হয় না এসব। মেয়েটা প্রতি খেয়াল রাখিস বাবা, যত্ন নিস ওর। ছোট মাস ভুল ত্রুটি হবে, তুই হুটহাট মেয়েটার উপর রেগে যাস না। ঘুমাচ্ছে তাই মেয়েটাকে বলেও যেতে পারছি না। ঘুম থেকে উঠে আমাকে না দেখতে পেরে অভিমান করবে হয়তো। আমারও তো উপায় নেই কোনো। ছেলেটা ব্যথা পেয়েছে, বাড়িতে যাওয়াটা জরুরি। আমি চেষ্টা করব এখানে আবার আসা, না আসতে পারলে সেলিনাকে পাঠাবো। মা, তুমি তো টেনশন করো না তো, আমি সবটা ম্যানেজ করে নেব। মমের বেশি অসুবিধা হলে বাসায় না হয় একজন কাজের লোক রেখে দেব। তুমি অযথা চিন্তা করে শরীর খারাপ করো না। আসছি বাবা, ভালো থাকিস। মমকে ব্যাপারটা বুঝিয়ে বলিস। এখন চলো, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। আগুন মিনাকে গাড়িতে উঠিয়ে দিয়ে ফ্ল্যাটে ফিরে আসে। মেইন দরজা আটকে ড্রয়িং রুমের সোফায় বসে পড়ে। পকেট থেকে ফোনটা বের করে আয়মানকে কল করলো। আয়মান বিছানায় বাম কাত হয়ে শুয়ে আছে। বড় ভাইয়ের কল দেখতে পেয়ে দ্রুত কল রিসিভ করে। আগুন গম্ভীর কণ্ঠে ধমকে বলল, মাকে টেনশন দিতে তোর ভালো লাগে? বেদব, এত সকালে কোথায় গিয়েছিলে? আয়মান শোয়া থেকে উঠে বসে। কোলের মধ্যে বালিশ রেখে সেটাতে থুতনি ঠেকিয়ে হতাশ কণ্ঠে বলল, কাজ ছিল সেই জন্য গেছিলাম। আমি কি জানতাম নাকি সাডেনলি অ্যাক্সিডেন্টটা হয়ে যাবে? বাট ব্রো, আমি তো মাকে কিছুই বলিনি। জানলো কিভাবে? নিশ্চয়ই ময়ূরী বলেছে। ওকে আমি পই পই করে নিষেধ করেছিলাম মাকে না জানাতে, তবুও বলে দিয়েছে। আমার পেছনে না লাগলে ওর ভালো লাগে না। কি হয়েছে? আয়মান আমতা আমতা করে বলল, ওই আনমনে হাঁটতে গিয়ে ভুল করে পা পিছলে ছোট ড্রেনে পড়ে গিয়ে হাতে পায়ে অল্প ব্যথা পেয়েছে আর কি। আগুন ভ্রুকুচকে সন্দেহী কণ্ঠে বলল, আমার কেন মনে হচ্ছে তুই আমাকে মিথ্যে বলছিস? সত্যি করে বল, কি হয়েছে? পরে যদি আমি জানতে পারি তুই আমাকে মিথ্যে বলেছিস, বুঝতেই তো পারছিস তোর কি হাল করব। দমে গেল আয়মান। শুকনো ঢোক গিলল। কাচুমচু হয়ে মুখটা কালো করে উত্তর দিল, কি আর বলবো দুঃখের কথা। মাইশা বলেছে দেখা করবে। এত সকালে ফোন করায় ভাবলাম হয়তো সিরিয়াস কোনো ব্যাপার, সেই জন্য দেখা করতে গেছিলাম। আসার সময় কলেজ অনুষ্ঠানে তোলা কিছু ছবি ছিল, সেইগুলো নিয়ে আসতে বলেছিল।
বাড়ি থেকে বের হওয়ার পর কলোনির মোড়ে ওই যে গুটলে কাকুর বাড়িটা আছে না, সেইখানে আসতে একটা ছবি হাত ফসকে পড়ে গেছিল। বাতাসে উড়ে ছবিটা গুটলে কাকুর বাড়ির সামনে পড়লো। সেইখানে তার বউ দাঁড়িয়েছিল। আমি ওনাদের বাড়ি, ওনার বউ, গুটলে কাকুকে খেয়াল করিনি। আমার কাছে ছবিটা নেওয়া জরুরি ছিল। গুটলে কাকুর বউয়ের পায়ের কাছে গিয়ে ছবিটা পড়েছে। আমি গিয়ে ভদ্রভাবে বললাম, ভাবি কাপড়টা উঠান, ছবি তুলবো। ব্যাস, বাকিটা ইতিহাস। ইতিহাসটা শুনতে চাচ্ছি। তারপর কি হলো? আঘাত পেলে কি করে? তোকে মেরেছে? আয়মান কাঁদ উঁচিয়ে বাঁকা হেসে ভাব নিয়ে বলল, আমাকে মারবে এত সাহস এই মহল্লায় কারোর আছে? গুটলে কাকু আমার কথা শুনে টি শার্টের কলার ধরে শাসিয়ে বললেন, ফাজিল ছেলে, আমার বউয়ের কাপড় উঠাতে বলিস? তোর ভাইকে বিচার দিব। আমি ওনার থেকে কলারটা ছাড়িয়ে বিষয়টা বুঝিয়ে বললাম। উনিও মেনে নিয়েছেন। না জেনে কলার ধরায় শালাকে ইচ্ছামতো কয়েকটা ঘা দিতে ইচ্ছে করেছিল। নেহাত ওনার মেয়েকে লাইন মারি, সেই জন্য ছেড়ে দিয়েছি। কি বললি? আয়মান চমকে যায়। কি বলতে কি বলে ফেলেছে। মেকি হেসে বলল, বলছিলাম ছবিটা নিয়ে আসার সময় পাগলা কুকুর তাড়া করেছিল। দৌড়ে সেখান থেকে চলে আসার সময় ড্রেনে পড়ে পা হাতে কিছুটা চোট পেয়েছি। তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি, রাখছি এখন। ফোন কেটে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো আয়মান। বিড়বিড় করে বলল, এই পাগলা কুকুর যেই সে কুকুর না ব্রো, এইটা হলো বদ হারামি পাগলা গুটলে কাকু। ছবি নিয়ে ওনার মেয়ে কেমন আছে সেটা জিজ্ঞেস করতেই লুঙ্গির কাছাড় দিয়ে কাঁঠালের লাকড়ি নিয়ে দৌড়ে এসেছিল মারার জন্য। শালা একটু সময় দে, সুদে আসলে সব শোধ করে দিব। আইমানকে মারতে আসা, আমাকে তো চেনে না চান্দু। এখন থেকে হাড়ে হাড়ে টের পাবে আইমান কি জিনিস। আগুন কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। মিনা সকালের নাস্তা তৈরি করে রেখে গিয়েছিলেন। নাস্তা খেয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। যাওয়ার আগে মোমকে ঘুম থেকে তুলে মিনার চলে যাওয়ার কথাটা জানায়। মোম কিঞ্চিত মন খারাপ করলেও আয়মানের অ্যাক্সিডেন্টের কথা শুনে আর রাগ করলো না। আগুন দুপুরে রান্না করতে নিষেধ করে গিয়েছে। বলেছে আজকে সে দুপুরের দিকে বাসায় চলে আসবে, আর আসার সময় খাবার নিয়ে আসবে। যতদিন না কাজের লোকের ব্যবস্থা করা যাচ্ছে ততদিন বাইরের খাবার খাবে। মোম আগুনের কথা শুনতে নারাজ। ও বলেছে রান্না করবে। মোম জানে আগুন বাইরের খাবার খেতে পারে না। তাছাড়া মোম রান্না করতে পারে, বেশি একটা না পারলেও যতটুকু পারে নিত্যদিনের কাজ চালিয়ে নেওয়া যায়। সকালে তেমন কাঁচা বাজার পাওয়া যায় না, তবুও যা পায় একজন লোককে ফোন করে আগুন বেশ কিছু কাঁচা বাজার আনিয়ে নিয়েছে। মিনা একা হাতে সেগুলো গুছিয়ে রেখেছেন। মাছ মাংস কেটে পলিথিনের মধ্যে ছোট ছোট পুটলি করে ফ্রিজে রেখে দিয়েছেন। শাক সবজিগুলো ভালো করে ধুয়ে হাজির মধ্যে রেখে দিয়েছেন। এতে শাক সবজিতে থাকা পানিগুলো আরামসে ঝরে যাবে। মোমের একা একা ভালো লাগছে না। মন খারাপ করে বারান্দায় কিছুক্ষণ বসে রইল। রুমে এসে সকালে নাস্তাটা খেয়ে নিল। রান্নাঘরে প্লেটে রেখে পুরো বাসাটা একবার খুঁটিয়ে খুঁটিয়ে ঘুরে দেখলো। ঝাড়ু এনে প্রত্যেকটা রুম সুন্দর করে ঝাড়ু দিল। রুমগুলো বালতি দিয়ে পানি এনে কাপড় ভিজিয়ে মুছে নিল। আগুনের রুমে এসে বিছানার চাদর উঠিয়ে পুনরায় ঠিকঠাক করে বিছালো। না, এই কাজের পরও সময় মনে হচ্ছে যাচ্ছেই না। আগুন বাসায় তার একটা ফোন রেখে গিয়েছে। বলেছে কোনো দরকার হলে ফোন করতে। মোমকে শিখিয়ে দিয়ে গেছে কিভাবে চালাতে হয়। মোম ফোন নিয়ে এসে ড্রয়িং রুমের সোফায় গোল হয়ে বসে। ইউটিউবে ঢুকে কার্টুন দেখতে থাকে। মোম কিছুক্ষণ পরপরই হাই তুলছে। কার্টুন অফ করে ফোনটা একপাশে রেখে সোফায় গা এলিয়ে দিল। অল্প সময়ের মধ্যেই মোম ঘুমিয়ে পড়েছে। আগুন এক মনে গাড়ি চালাচ্ছে। বেশিরভাগ সময় আগুন নিজেই ড্রাইভ করে। মাঝে মাঝে কোনো প্রয়োজন হলে বাড়ির ড্রাইভারকে ডাকে। আজকেও ভেবেছিল বাড়িতে ফোন করে ড্রাইভারকে বাড়ির গাড়ি নিয়ে এসে মাকে নিয়ে যেতে বলবে, তবে ড্রাইভারের আসতে আসতে সময় লাগবে। কলেজে আসতে দেরি হবে বলে আগুন নিজেও মিনাকে ড্রপ করে দিতে পারেনি, সেজন্য ট্যাক্সি ভাড়া করে পাঠিয়ে দিয়েছে। রাস্তার মাঝপথে আসতেই একজন বৃদ্ধ আগুনের গাড়ির সামনে এসে পড়ল। আগুন সঠিক সময় ব্রেক হ্যান্ডেল না করলে হয়তো এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যেত। সিট বেল্ট খুলে গাড়ি থেকে নেমে বৃদ্ধর কাছে আসে। লোকটা একটা লাঠি ভর দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আগুন তাকে থামিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, দাদু, আপনি রাস্তার মাঝখানে কেন হাঁটছিলেন? যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত? এক্ষুনি তো আমার গাড়ির নিচে চাপা পড়তে যাচ্ছিলেন। বৃদ্ধ লোকটি ক্ষীণস্বরে বললেন, আমি তো চোখে ভালো দেখতে পাই না দাদু ভাই, চারপাশে ঝাপসা ঝাপসা দেখি। তাহলে বাড়ি থেকে বেরিয়েছেন কেন? এই বয়সে এইভাবে রাস্তায় হাঁটতে বের হওয়াটা আপনার উচিত নয়। আমি তো হাঁটতে বের হইনি, কিছু রোজগারের আশায় বেরিয়েছি।
এই বয়সে আপনি কীভাবে রোজগার করবেন? মানুষের কাছে থেকে হাত পেতে ভিক্ষা করে যতটুকু পাই সেটুকু দিয়ে জীবন চালিয়ে নেই। আগুন অবাক হয়ে প্রশ্ন করল, ভিক্ষা করতে রাস্তায় নেমেছেন কেন? আপনার ছেলে মেয়ে নেই? কোনো আত্মীয় স্বজনও নেই? আত্মীয় তেমন কেউ নেই, আর এক ছেলে আছে যে তার সংসার নিয়ে ব্যস্ত। তার সংসারের কোনো রকম চলে, আমার দায়িত্ব নেবে কিভাবে? আপনার স্ত্রী কোথায়? আপনার নাতি নাতনি নেই? আমার স্ত্রী মারা গিয়েছে অনেক বছর আগে। ছেলের ঘর নাতি নাতনি আছে 4 জন, তাদের সংসার কোনো রকম টেনে টুনে চলে। আপনার ছেলে কি কাজ করে? ভ্যান গাড়ি চালায়, গাড়ি নিজের না, কোম্পানির মালিকের। সেটা দিয়ে জুটের মাল টানে। একদিন কাজ করলে 2 দিনের বসে থাকে। বসে থাকে কেন? কাজ পায় না? পাই, তবে সেই কারণ না। তবে তার বউয়ের বাপের বাড়ি থেকে টুকটাক মাসে সরঞ্জাম এনে বৌমা সংসারের হালটা টিকিয়ে রেখেছে। বলতে গেলে আপনার ছেলে একজন ভাতের মা। তবে আপনার ছেলের বউ সহ 4 জন ছেলে মেয়েকে নিয়ে সংসারটা দিব্যি চলছে, আর আপনাকে 2 বেলা 2 মুঠো খাবার দিতে পারে না। সবই আমার কপাল। যখন সবল ছিলাম শক্তি সামর্থ্যের কাজে লাগিয়ে ছেলেকে নাতি নাতনি ছেলের বউকে খাইয়েছি। এখন বয়স হয়েছে, আগের মতন কাজ করে সংসারে টাকা পয়সা দিতে পারি না, সেজন্য তাদের চোখেও ভালো হতে পারছি না। বৃদ্ধ চোখের পানি ছেড়ে দিয়ে বললেন। আগুন দীর্ঘশ্বাস ছাড়ে। মনে পড়ে বাবার বলা কথাটা, রাশেদকে কাজ করতে নিষেধ করলেন তিনি। প্রায় বলতেন নিজের কাজ নিজে করলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, কাজ করলে শরীর ভালো থাকে। আর মেন পয়েন্ট হলো যতদিন কাজ করতে পারবে সকলের চোখে ভালো থাকতে পারবে। একবার নিজের অক্ষমতা ধরা পড়লে আপনজনও মুখ ফিরিয়ে নেয়। বাবার কথাটা কতটা সত্যি আর সেটার মর্ম কতখানি আগুন আজ বুঝতে পারল। যদিও সবাই এক না, তবে তিক্ত হলেও এটাই বাস্তব, আর এটাই চরম সত্যি। আগুন পকেট থেকে 1000 টাকার 2টা নোট বের করে বৃদ্ধের হাতে তুলে দিল। শান্ত কণ্ঠে বলল, দাদু, এটা রাখুন, যেটা মন চাই কিনে খাবেন। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনাকে একটা থাকার ব্যবস্থা করে দিতে পারি। কোথাও? আমার এক বন্ধু আছে, তাদের ছোটোখাটো একটা বৃদ্ধাশ্রম আছে, সেখানে ভালো যত্নার্থী পাওয়া যায়। সেখানে গেলে আপনাকে রাস্তায় ভিক্ষা করতে নামতে হবে না। খাবার থেকে শুরু করে যাবতীয় প্রয়োজনীয় জিনিস দেওয়া হবে। আমিও না হয় মাঝে মাঝে গিয়ে আপনার সাথে দেখা করে আসবো। যাবেন? যাবে দাদু ভাই। আগুন হাতে থাকা ফোনটা দিয়ে পরিচিত একটা নাম্বারে কল করলো। ওপাশ থেকে রিসিভ হতেই বৃদ্ধর কথাটা তাকে বুঝিয়ে বলল। কথা শেষে আগুন একটা রিক্সা ডেকে বৃদ্ধ দাদুকে সেটাতে উঠিয়ে দিল। রিক্সাওয়ালাকে ভাড়ার টাকাটা মিটিয়ে নির্দিষ্ট ঠিকানা দিয়ে বলল এই ঠিকানায় যেন বৃদ্ধকে পৌঁছে দেওয়া হয়। আগুন বৃদ্ধর চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে নিজের গাড়ির কাছে ফিরে আসে। গাড়ির দরজা খুলতে পেছন থেকে নাইমা ডেকে ওঠে। আগুন, কলেজে যাচ্ছিস বুঝি? আমিও হসপিটালে যাচ্ছি, আমাকে ড্রপ করে দিবি? আজকে গাড়ি আনিনি, না করিস না প্লিজ। আগুন ভ্রুকুচকে নাইমার দিকে তাকায়। হাত ঘড়ির দিকে একবার নজর বুলিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তোর তো আর আধা ঘন্টা আগে হসপিটালে থাকার কথা ছিল, এখানে কি করছিস? নাইমা আগুনের থেকে পুরোপুরি পারমিশন না নিয়ে গাড়িতে উঠতে উঠতে বলল, আরে কিছু কাজে এসেছিলাম, চল এখন যাওয়া যাক। আগুন গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে। নাইমার হসপিটালের পরই আগুনের কলেজ, তাই আর নিষেধ করলো না। নাইমা নিজের মতো বুলি আওড়াচ্ছে, আগুন কিছু বলছে না, চুপ করে ড্রাইভ করছে। হঠাৎ গাড়ি চালানো থামিয়ে দিতেই নাইমা জিজ্ঞেস করলো, কি হলো? তোর হসপিটালে চলে এসছে। নাইমা দেখলো তার হসপিটালের গেট, মন খারাপ করে বলল, এত তাড়াতাড়ি এসে পড়লাম। তুই হয়তো ভুলে যাচ্ছিস, মাঝ রাস্তা থেকে গাড়িতে উঠেছিলে। কথা না বলি জলদি গাড়ি থেকে নাম। তুই আজকে কলেজ থেকে কখন ফিরবি? সেটা জেনে তুই কি করবে? বল না। দুপুরে। তাহলে আজকে একসাথে লাঞ্চ করি প্লিজ। সম্ভব না। কেন? সময় নেই। তুই তো নিজের ফ্ল্যাটে ব্যাক করেছিস, তাহলে কি প্রবলেম? প্লিজ চল, ব্যস্ততার জন্য তো সময় হয় না, আজকে অন্তত চল প্লিজ প্লিজ। এতবার বলায় আগুন না করতে পারল না। ভাবলো এই সুযোগে ওর বিয়ে করার ব্যাপারটাও ঠান্ডা মাথায় নাইমাকে বুঝিয়ে বলা যাবে, সেজন্য রাজি হয়ে গেল। লাঞ্চ টাইমে নাইমাকে সাথে নিয়ে কলেজ থেকে কিছুটা দূরে বড়সড় একটা রেস্টুরেন্টে প্রবেশ করলো আগুন। সেখানে গিয়ে পরিচিত কয়েকজন ফ্রেন্ড এবং
তারই কলেজের একজন কলিগের সাথে দেখা হয়ে গেল। আগুন তাদের সাথে কুশল বিনিময় করলো। সবাই এক টেবিলেই বসেছে। আগুনের পাশের চেয়ারটায় নাইমা বসেছে, ইচ্ছে করেই বসেছে যাতে আগুনের কাছাকাছি থাকতে পারে। খাবার অর্ডার দিয়ে সবাই মিলে গল্প করা শুরু করে দিয়েছে। আগুন তেমন কিছু বলছে না, শুধু হেসে হেসে তাদের কথার জবাবে হ্যাঁ বলে উত্তর দিচ্ছে। খাবার আসতেই সবাই খাওয়া শুরু করে দিয়েছে। নাইমা খাচ্ছে আর চোখে আগুনের দিকে বারবার তাকাচ্ছে। আগুনের কলিগ রাফি ব্যাপারটা খেয়াল করেছে, ওদেরকে প্রায় সব সময় একসাথে দেখেছে সে। রাফি ভেবেই নিয়েছে নাইমা আগুনের গার্লফ্রেন্ড। রাফি মনে মনে নাইমাকে খুব পছন্দ করে, তবে কখনো বলার সাহস হয়ে ওঠেনি। নাইমার তাকানোতে আগুনের অস্বস্তি হচ্ছে, সেও কিছু বলতে পারছে না। ফ্রেন্ডসরা আছে এখানে, ধমক দেওয়াটা বেমানান। ভেবেছিল মোমের কথাটা নাইমাকে জানাবে, তবে এখন আর সম্ভব হবে বলে মনে হচ্ছে না। আজকে বরং থাক, অন্যদিন বলা যাবে। কই মাছের কাঁটা বাঁচতে বাঁচতে আগুনের এক বন্ধু বলল, কি রে আগুন, তোর মনের আগুন জ্বলবে কবে? সেই সাথে তোর বংশের বাতি জ্বলবে কবে? বয়স তো কম হলো না, প্রায় 30 হতে চললো। বিয়ে করবি কবে? আমরা বিয়ে করে বাচ্চার বাবা হয়ে গেলাম, আর তুই এখনো লাইফ পার্টনার কেমন চাস সেটা ডিজার্ভ করে উঠতে পারলি না? আমার বয়সী মেয়েরাই এখনো বিয়ে করার নাম নিচ্ছে না, সেখানে আমি তো ছেলে। আগুনের কথায় নাইমা ভীষণ খেলো। আগুন কি তাকে মিন করে কথাটা বলল? নাইমা বলল, হয়তো সেই মেয়েরা তোর মতো কোনো হিরোর অপেক্ষাতেই আছে। আশেপাশে ভালো করে নজর রাখ, ঠিক বুঝতে পারবি। আগুন ফিচেল হাসলো, প্রতি উত্তরে কিছু বলল না, খাবারে মনোযোগ দিল। রাফি বলল, তা আগুন সাহেব, কোনো মেয়ে পছন্দ আছে নাকি? হ্যাঁ আছে। আগুনের কথায় নাইমা খুশি হলো, নিশ্চয়ই তার কথা বলছে। নাইমা কপালের সামনে আসা চুলগুলো কানের পিঠে গুজে চেয়ারটা আর একটু টেনে আগুনের কাছাকাছি বসলো। মুচকি হেসে জিজ্ঞেস করলো, তা সেই ভাগ্যবতী রমণীটাকে শুনি, আমাদের ফ্রেন্ডসদের মধ্যে কেউ বুঝি? আগুন ঠোঁট কামড়ে হাসে, চোখের সামনে ভেসে ওঠে মোমের স্নিগ্ধ মুখশ্রী। কণ্ঠ খাদে এনে বলল, আমাদের ফ্রেন্ডসদের মধ্যে সে নেই, সে তো প্রাণঘাতী এক কন্যা। আমার মনের আঙিনায় তার বসবাস। চোখ বুঝতে হৃদয়ের আঙিনায় ভেসে ওঠে তার ছোট্ট নিষ্পাপ মুখ। এ পর্যায়ে নাইমার মুখভঙ্গি বদলে গেল। সিরিয়াস হয়ে জিজ্ঞেস করলো, তার মানে তোর আগে থেকে কাউকে পছন্দ ছিল? কোথায়, কখনো তো বলিসনি। অনেক আগে থেকে পছন্দ থাকলে তো বলতাম। রমণীটি বক্ষস্থলে জায়গা করে নিয়েছে সপ্তাহখানেক হলো। নাইমা অবাক হয়ে বলল, কি বলছিস? আগুন শব্দ করে হেসে ফেলল, টিস্যু দিয়ে হাত মুছে বলল, মজা করছিলাম, আমার লেট হচ্ছে, ফিরতে হবে, আসছি। নাইমার মনে খটকা লাগলো। আগুন মজা করেছে, বিষয়টা ঠিক হজম হচ্ছে না। আচ্ছা, সত্যি আগুনের জীবনে অন্য কোনো নারী নেই তো? থাকলে তাকে জাস্ট খুন করে ফেলবেও। আগুন গাড়ির চাবি হাতের এক আঙুলে ঘোরাতে ঘোরাতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসলো। তখনই মনে পড়লো মোমের কথা। ও তো বলেছিল দুপুরে চলে আসবে, রান্না করতেও নিষেধ করেছিল। যদিও মোম বলেছে সে রান্না করবে। আগুন ভাবলো হয়তো মোম রান্না করেছে, খেয়ে এতক্ষণে নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। মেয়েটা যা ঘুম কাতুরে, তবুও রেস্টুরেন্টে পুনরায় গিয়ে 3 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসলো। দোকান থেকে কিছু চিপস আর চকলেট কিনে নিল। বাড়িতে থাকতে ময়ূরী মোমকে চকলেট খেতে দিয়েছিল। আগুন সেটা দেখেছিল। মেয়েটা কত তৃপ্তি করে খেয়েছিল। হয়তো চকলেট তার খুব পছন্দ, সেজন্যই এগুলো কিনে নিল। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।